নার্সিং ভর্তি পরীক্ষার্থী যারা আছো সবার জন্য যেটা উন্মুক্ত যে ফ্রি ক্লাস, সকলকে স্বাগতম। তোমাদের সাথে আজকে আবার আমি চলে আসছি রসায়ন নিয়ে, তোমাদের সাদ্দাম ভাইয়া। আর তোমরা যারা এখন লাইভে যুক্ত আছো সবাই আমাকে কমেন্টে জানাও আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, এটা কমেন্টে জানাও। ওকে, কমেন্টে জানাও আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আজকে তোমাদের কি পড়ানো হবে? জৈব যৌগ, তাই না? জৈব রসায়ন। আসলে এই যে জৈব রসায়ন থেকে নার্সিং ভর্তি পরীক্ষায় প্রতিবার কমপক্ষে 2টা কোশ্চেন আসে, কমপক্ষে 2টা, ঠিক আছে? কমপক্ষে 2টা কোশ্চেন আসে সব সময় কমপক্ষে 2টা কোশ্চেন আসে এখান থেকে প্রতিবার, সব সময় কমপক্ষে 2টা কোশ্চেন আসে, বুঝছো? তো সেই হিসেবে আমাদের এই অধ্যায়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তাই না? তো তোমরা যারা আছো লাইভে যুক্ত আছো সবাইকে, তোমাদের বন্ধু বান্ধব যারা একসাথে ক্লাস করে সবাইকে শেয়ার করে দাও লাইভটা। আর আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা জানাও, কমেন্টে জানাও। আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানাও। তোমাদের কিন্তু রসায়নে যদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের যদি রসায়নে আর মাত্র 3টা লেকচার, আসলে আমরা কিন্তু এই যে বলে না যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাসাগর, সাগরের অতল। তো দেখো বিষয়টা হলো যে আমরা কিন্তু তোমার আস্তে আস্তে একদম ধীরে ধীরে শুরু করতে করতে একদম শেষ প্রান্তে চলে আসছি, তাই না? অন্যান্য সাবজেক্ট হয়তো এমনই হওয়ার কথা, তবে রসায়নে কিন্তু আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি। আর মাত্র 3টা ক্লাস অথবা 2টাও যদি শেষ করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব, তাই না? তো তোমাদের এরপরে কাজ কি হবে বলো তো? তোমাদের এরপরে কাজ কি হবে? এই যে আমাদের পরীক্ষাগুলো হয়, তোমরা কি দাও? পরীক্ষাগুলো দাও? হ্যাঁ, পরীক্ষাগুলো কি দাও? তো তোমাদের এবার কাজ হবে, এই যে ক্লাসগুলো হয়েছে এতদিন আমাদের সাথে থেকে তোমরা ক্লাস করছো, এই যে ক্লাসগুলো করছো না, এখন তার উপর পরীক্ষা দেয়া, তাই না? তো সেই পরীক্ষার জন্য আমাদের কিন্তু মাত্র খুবই কম টাকায়, কয় টাকায়? 600 টাকায়, তাই না? বিএসসি দের জন্য 600 টাকায় এক্সাম ব্যাচ আছে। আর ডিপ্লোমাদের জন্য কয় টাকায়? ডিপ্লোমাদের জন্য তোমার 500 টাকায়, সেখানে তোমার 168টার উপরে এক্সাম দিতে পারবা। তো এইটা মাথায় রাখবা, তোমরা যত বেশি পরীক্ষা দেবা তোমাদের তত বেশি চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এখন আসো, এই যে জৈব রসায়ন, আসলে জৈব রসায়নটা কি বলো তো? জৈব রসায়নটা কি? হ্যাঁ, জৈব রসায়নটা কি বলো? বলো জৈব রসায়নটা কি, ওকে বলতে পারবা? কমেন্টে জানাও, তাই না? আমরা এই জৈব রসায়নটা হলো তোমার হাইড্রোজেন এবং কার্বন, এক কথা একসাথে বললে কি হয়? হাইড্রোকার্বন, তাই না? এই যে হাইড্রোকার্বনের যৌগগুলাই, সেগুলাই হলো তোমার জৈব যৌগ হিসেবে পরিচিত। এই যে হাইড্রোকার্বন এবং হাইড্রোজেন এবং কার্বন থাকবে এক কথায়, তাই না? তো এখানে ছোট্ট একটা জিনিস সবসময় মনে রাখবা, কার্বন ছাড়া কিন্তু কখনো জৈব যৌগ হবে না। কি বললাম? কার্বন ছাড়া, কার্বন ছাড়া কিন্তু কখনোই কখনোই জৈব যৌগ হবে না, ঠিক আছে? কার্বন ছাড়া কখনোই কিন্তু জৈব যৌগ হবে না। হাইড্রোজেন ছাড়া হইতে পারে কিন্তু কার্বন ছাড়া কখনোই জৈব যৌগ হবে না, এটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে কি হবে? জৈব যৌগে তোমার কার্বন থাকবেই, কার্বন 100% থাকতে হবে। কার্বন ছাড়া কখনো কি হবে না? জৈব যৌগ হবে না, এটা সবার আগে মাথায় রাখবা। এখন বলতে পারো ভাইয়া কার্বন দিয়ে তো তো হলো অজৈব যৌগ হয়, তাই না? তো এই যে কার্বন দিয়ে তো অজৈব যৌগ হয়, হ্যাঁ কার্বন দিয়ে তো অজৈব যৌগ হয়, যেমন কি কার্বন ডাই অক্সাইড আছে না, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, এগুলা কি? এগুলা তো অজৈব যৌগ, তাই না? তো এইগুলা, এগুলা তো ভাই অজৈব যৌগ। লিখি আমি, এই যে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, এগুলো তো অজৈব যৌগ, তাইলে ভাই এগুলো তো কার্বন আছে, ঠিক আছে? কার্বন দিয়ে তোমার মূলত জৈব অজৈব 2টা যৌগ হইতে পারে, ওকে? কিন্তু জৈব যৌগে তোমার কার্বন থাকতেই হবে, বুঝতে পারছো আমার কথা? জৈব যৌগে তোমার কার্বন থাকতেই হবে। এখন এই কার্বনের, আচ্ছা তার আগে সবার আগে আমাদের সেটা জানতে হবে, এই অধ্যায়ে জৈব রসায়নের প্রথমে আছে যে আমাদের বলতো জৈব রসায়নের জনককে, বলতো জৈব রসায়নের জনককে, বলো জৈব রসায়নের জনককে। হ্যাঁ, জৈব রসায়নের জনককে ফ্রেডরিক, কি? ফ্রেডারিক
ফ্রেডারিক ওহলার, তাই না? এই যে ফ্রেডারিক ওহলারকে তোমার কি বলা হয়? জৈব রসায়নের জনক বলা হয়, তাই না? এই ফ্রেডারিক ওহলারকে কি বলা হয়? জৈব রসায়নের জনক বলা হয়। এখন এই যে ফ্রেডারিক ওহলার, এই ফ্রেডারিক ওহলারকে বলা হয় জৈব রসায়নের জনক। এখন তোমরা আমাকে বলো তো রসায়নের জনক কাকে বলে? দুইটা বলবে, একটা হলো রসায়নের জনক। আচ্ছা, রসায়নের জনকটা আগে বলো, রসায়নের জনককে জানাও, কমেন্টে জানাও রসায়নের জনক, যেহেতু কেমিস্ট্রি পড়ছি তো আমাদের এটা জানা উচিত। রসায়নের জনককে কমেন্টে জানাও, রসায়নের জনককে, রসায়নের জনককে কমেন্টে জানাও, রসায়নের জনককে কমেন্টে জানাও। এবার আসো, আমাদের এই জৈব যৌগ আসলে প্রথমত একটা ধারণা ছিল যে বিজ্ঞানী বার্জেলিয়াস, তাই না? বিজ্ঞানী বার্জেলিয়াস কি দেয়? আমাদের প্রাণ শক্তির মতবাদ দেয়, তাই না? তো বিজ্ঞানী বার্জেলিয়াস থেকে কি ধারণা ছিল? যে জৈব মানে যাদের জীবন আছে তাদের থেকে যেগুলা পাওয়া যাবে, মানুষ, গরু, ছাগল এদের থেকে যেগুলা পাবা প্রত্যেকটা তোমার জৈব যৌগ, তাই না? প্রত্যেকটা তোমার কি জৈব যৌগ। যেমন মানুষ প্রস্রাব করে, তো প্রস্রাব থেকে তোমার কি হবে? ইউরিয়া। এরকম তোমার জীব থেকে যেগুলো পাওয়া যায় সেগুলাই জৈব যৌগ। কিন্তু তোমার এই যে ফ্রেডারিক ওহলার হঠাৎ করে কি করছিল? সে কিন্তু মানে অ্যামোনিয়াম সায়ানাইডকে কি করছে? অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তাপ দিছিল, তাই না? অ্যামোনিয়াম সায়ানাইডকে যখন সে তাপ দেয় লেডের সাহায্যে, এই যে অ্যামোনিয়াম সায়ানাইড আর লেড সায়ানাইড কি করে? সে দ্রবণের বিক্রিয়ায়, তাই না, যখন সে তাপ দেয় তখন কি হয়? প্রথমেই এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, তাই না? এখন দেখো এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, সরি এখানে ভুল হয়েছে, অ্যামোনিয়াম ক্লোরাইড আর লেড সায়ানাইড যখন সে একসাথে কি করে? বিক্রিয়া করে, তখন কি তৈরি হয়? অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হয়। অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হয়। এই যে অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হয়, অ্যামোনিয়াম সায়ানাইডকে যখন সে আবার কি করে? পুনর্বিন্যাস করে, তাই না? যখন সে আবার কি করে? পুনর্বিন্যাস করে, তখন কি তৈরি হয় বলো তো? এটা কিসের সংকেত? হ্যাঁ, এটা কিসের সংকেত বলো, কমেন্টে জানাও, এটা কিসের সংকেত? কি তৈরি হয়? ইউরিয়া তৈরি হয়, তাই না? এই যে এইটা কি তৈরি হয়? এই যে ইউরিয়া তৈরি হয়। এখন দেখো ইউরিয়া আমরা জানি কি জৈব যৌগ, তাহলে এখানে তো তোমার জৈব যৌগ বলতে এই কলম থেকে তুমি যেটা পাবা, আমি সহজে বললাম, যাদের জীবন আছে সেখান থেকে যেগুলো পাবা সেগুলো তোমার কি জৈব যৌগ, তাই না? যাদের জীবন আছে সেখান থেকে যেগুলো পাবা সেগুলাই তোমার কি জৈব যৌগ। তাইলে এই যে কলম থেকে যেটা পাবা, এই কলম ভালো করে দেখো, এই কলম থেকে তোমরা যেটা পাবা সেটা কি হবে? জৈব যৌগ হবে নাকি অজৈব যৌগ হবে বলো তো? এই কলম থেকে বলো, এই কলম থেকে যেটা পাবা সেটা কি হবে? সেটা তোমার জৈব যৌগ হবে নাকি অজৈব যৌগ হবে? অবশ্যই অজৈব যৌগ হবে, কারণ এটা তো তোমার জীবন নাই, তাই না? এটা তো কোনো জীবন নাই। তাহলে এটা থেকে তুমি অজৈব যৌগ পাও, তাহলে ইউরিয়া তোমার কি ছিল? জৈব যৌগ ছিল না? তাহলে এখানে তোমার এখন দেখো ল্যাবরেটরি বা পরীক্ষাগার, তুমি ল্যাবরেটরিতে বা পরীক্ষাগারে যে জিনিসগুলো আছে প্রত্যেকটা কি তোমার যাদের জীবন আছে না জীবন নেই, তারা তো জীবন নেই মানে জড়, তো তাদের থেকে যে জিনিসটা পাওয়া অজৈব যৌগ পাওয়ার কথা ছিল, পরীক্ষাগারে যা আছে সবগুলা তোমার কি অজৈব যৌগ। তো এখন এইগুলা কি? তো এটা তোমার পরীক্ষাগারে এটা তোমার এই বিক্রিয়াটা করছে, তারপরে পুনর্বিন্যাস করে কি করছে? উত্তাপ দেওয়ার পরে যখন পুনর্বিন্যাস করছে আবার কি তৈরি হয়েছে? ইউরিয়া তৈরি হয়েছে। এই যে ইউরিয়া তৈরি হওয়ার ফলে তোমার এরপরে কি হয়েছে? এই যে বার্জেলিয়াস সাহেব যে প্রাণ শক্তির মতবাদ দিছিল, তার সেই প্রাণ শক্তির মতবাদটা আর থাকে নাই, তাই না? এরপরে ফ্রেডারিক ওহলার এই যে এই কাজটা ঘটাইছে, এই জন্য তোমার ফ্রেডারিক ওহলারকে তোমার কি বলা হয়? জৈব রসায়নের জনক বলা হয়। এখন আমি তোমাদের কিন্তু বলছিলাম একটু আগে যে বার্জেলিয়াস সম্পর্কে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। আচ্ছা, তোমাদের এই জৈব রসায়ন হয়তো ভয় থাকতে পারে যে ভাইয়া জৈব রসায়ন তো আমরা ইন্টারে আসলে শোনো, তো এই জৈব রসায়ন যদি তোমার নিখুঁতভাবে প্রয়োগ হয় তাহলে তোমার কমপক্ষে 30 ঘন্টা থেকে 40 ঘন্টা সময় লাগবে, কিন্তু সেটা তোমার এখানে 2 থেকে 3 ঘন্টার ভিতরে শেষ করতে হবে। কারণ কি? কারণ তোমার পরীক্ষাতে এত ডিপে পড়বে না। জৈব রসায়ন থেকে তুমি যদি বিগত সালে কোশ্চেনগুলো দেখো, কোশ্চেন আসছে কি নাইট্রোগ্লিসারিন, টিএনটি, ট্রাইনাইট্রোগ্লিসারিন, এইগুলা থেকে কোশ্চেন আসছে, ফেনল, তাই না? ওই যে তোমার ওই যে অগ্রগণ্য কর্ম, অগ্রগণ্য কোরম, কার্যকরী মূলকের অগ্রগণ্য যে কোরমটা আছে এখান থেকে কোশ্চেনগুলো আসছে। তো এগুলো কিন্তু তোমার কোনো কঠিন না। এই জন্য আমি বলি জৈব রসায়নে তোমার নামকরণ পড়বে না, কোনো বিক্রিয়া পড়বে না, তারপরে তোমার ওই যে প্রস্তুতি, এসবগুলা কিছুই পড়বে না। তাহলে যেগুলা পড়বে মধ্যে সেইগুলাই পড়তে হবে, ঠিক আছে? এখন আসো এই যে বার্জেলিয়াস, এই বার্জেলিয়াস তোমার কি করে বলতো?
বার্জিলিয়াস কি করে জৈব যৌগের যে নামকরণ না, জৈব যৌগের নামকরণ করে কিন্তু বার্জিলিয়াস। ওকে, তাহলে জৈব যৌগের নামকরণ শুধু জৈব না, অজৈব যৌগেরও নামকরণ কিন্তু কে করে? অজৈব যৌগেরও নামকরণ কিন্তু করে কে? বার্জিলিয়াস, তাই না? এখন আর ফ্রেডেরিক উলারকে আগে লিখছে কি বলা হয়? কি বলা হয়? ফ্রেডেরিক উলারকে কি বলা হয়? জৈব রসায়নের জনক বলা হয়। আমি বলছিলাম রসায়নের জনককে, তোমরা কি কমেন্টে কেউ জানাইছো? কমেন্টে জানাইছো? বলো তো রসায়নের জনক। সবাই তো সালাম দিছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, বলো তো রসায়নের জনককে? রসায়নের জনককে? রসায়নের জনককে? হ্যাঁ, রসায়নের জনককে? রসায়নের জনক হলো তোমার ল্যাভোইসিয়ে, তাই না? ল্যাভোইসিয়ে। এরপরে দেখো, এই যে আমরা রসায়নের জনক জানি, পাশাপাশি আমাদের কি জানতে হবে? আধুনিক রসায়নের জনক কি? আধুনিক রসায়নের জনককে? আধুনিক রসায়নের জনক হলো তোমার জন ডাল্টন। কে? জন ডাল্টন। তাহলে রসায়নের জনককে ল্যাভোইসিয়ে, আধুনিক রসায়নের জনককে জন ডাল্টন। এটা মাথায় রাখবা, ঠিক আছে? এরপরে দেখো, এই যে জৈব যৌগে তোমার কি জানতে হবে? সাধারণত জৈব যৌগ তৈরি হইতে তোমার কয়েকটা মৌল ব্যবহার করা হয়। তো আমরা সেটা কি দিয়ে মনে রাখতে পারি? হ্যাঁ, চপস এনএক্স। জৈব যৌগ তৈরিতে এই মৌলগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে জৈব যৌগ তৈরিতে কোন মৌলগুলো ব্যবহার করা হয়? এই যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, নাইট্রোজেন আর হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপ মানে তোমার কোনটা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কি কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই হ্যালোজেন গ্রুপ তোমার ব্যবহার করা হয়। এটা হলো তোমার জৈব যৌগ তৈরিতে। এবার আসো, এই যে জৈব যৌগের আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছো? এই পর্যন্ত? দেখো, এবার আসবে তোমার, এই দেখো আমাদের যদি জৈব যৌগ আর অজৈব যৌগের পার্থক্যটা তোমরা পড়ো, বইয়ে আছে। এই জৈব যৌগ আর অজৈব যৌগের পার্থক্যটা পড়ার ক্ষেত্রে দেখবা, বলো তো জৈব যৌগের সংখ্যা কত আর অজৈব যৌগের সংখ্যা কত? হ্যাঁ, জৈব যৌগের সংখ্যা কত আর অজৈব যৌগের সংখ্যা কত? কি জৈব যৌগের সংখ্যা বেশি নাকি অজৈব যৌগের সংখ্যা বেশি? জৈব যৌগের সংখ্যা তোমার কত? 80 লক্ষেরও বেশি। আর অজৈব যৌগের সংখ্যা কত? 1 লক্ষের কাছাকাছি, 90,000 বা 1 লক্ষের কাছাকাছি। এখন এই যে জৈব যৌগের যে প্রাচুর্যতা, এই যে আধিক্য, জৈব যৌগ অনেক বেশি, এর কারণ কয়টা? তিনটা কারণ আমাদের জানতে হবে। সেই তিনটা কারণ কি? পক্স, তাই না? পক্স দিয়ে মনে রাখি আমরা। এটা হলো পলিমাকরণ, ক্যাটেনেশন আর সমানতা। এই তিনটা কারণে তোমার কি হয়? এই তিনটা কারণে তোমার জৈব যৌগের প্রাচুর্য দেখাতে জৈব যৌগের পরিমাণ সবচাইতে জৈব যৌগের পরিমাণ অনেক বেশি। আমরা পক্স দিয়ে মনে রাখতে পারি, পলিমাকরণ, ক্যাটেনেশন, সমানতা। এরপরে দেখো, এই যে ক্যাটেনেশনের কিন্তু একটা উদাহরণ আছে, কি বলতো? আচ্ছা, এই যে পলিমাকরণ, প্রথমটা হলো পলিমাকরণ। দেখো, পলিমাকরণের এইখান থেকে পলিমাকরণ, ক্যাটেনেশন, সমানতার এর ভিতরে তোমার জাস্ট এই তিনটা নাম পড়লেই হবে, যে জৈব যৌগের প্রাচুর্যতার কারণ কোনটা, কোন তিনটা, সেটা হলো ক্যাটেনেশন, পলিমাকরণ আর সমানতা। এই তিনটা পড়লেই হবে। এবার আসো, এই যে ক্যাটেনেশনের একটা বিশেষ উদাহরণ আছে, সেটা আমাদের বইয়ে দেয়া আছে, বুকমিনিস্টার ফ্লোরিন নামে একটা উদাহরণ দেয়া আছে, তাই না? এখন দেখো, এই যে কার্বনের বিভিন্ন ধরনের রূপভেদ আছে, দেখো বইয়ে দেয়া আছে কার্বনের বিভিন্ন ধরনের রূপভেদ আছে। সেই রূপভেদ কি কি? 32, 50, কার্বন 60, কার্বন 70। এই যে কার্বন 60 কে তোমার কি বলা হয়? বুকমিনিস্টার ফ্লোরিন বলা হয়, তাই না? এই যে বুকমিনিস্টার ফ্লোরিন, এখান থেকে আমাদের কিছু তথ্য জানতে হবে। সেটা কি? এর একটা নাম কি? এর নাম হলো তোমার বাকিবল। তারপরে দেখো, এটা তোমার কি? এটা সাধারণত ফুটবল আকৃতির, বুঝছো? এটা কি আকৃতির? ফুটবল আকৃতি, তাই না? ফুটবলের মতো দেখতে। তারপর এটা তোমার কার্বনের কি রূপ? কার্বন 60। আর এটা সংকরণ কি? এটা সংকরণ হলো তোমার sp2 সংকরণ। আর এটার আণবিক ভর কত? আণবিক ভর হলো তোমার 720। তাহলে কত আণবিক ভর?
এই যে বুকমিনিস্টার ফুলারিন থেকে এই কয়টা তথ্য তুমি যদি জানতে পারো তাহলে আশা করি নার্সিং ভর্তি পরীক্ষার জন্য এনাফ। ঠিক আছে, নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু তোমার এখান থেকে কঠিন কোশ্চেন আসে না। ঠিক আছে, এখান থেকে কিন্তু কঠিন কোশ্চেন আসে না। এখন দেখো এই যে এই জিনিসগুলো যদি তুমি জানতে পারো আশা করি এই যে বুকমিনিস্টার ফুলারিন থেকে আর নতুন কিছু লাগবে না। ওকে, এরপরে দেখো আমাদের জৈব যৌগের প্রকারভেদ আছে না। সাধারণত দেখো জৈব যৌগের প্রকারভেদে আমরা বই যেটা দেয়া আছে সরাসরি সেটাই যদি দেখি, আর এর আগে দেখো জৈব যৌগের যে বৈশিষ্ট্যগুলো দেয়া আছে না, জৈব আর অজৈব যৌগের ভিতরে যে পার্থক্য, এটা তোমরা জৈব আর অজৈব যৌগের ভিতরে পার্থক্যটা জাস্ট একবার একটু রিডিং পড়বা। ওকে, জাস্ট একবার রিডিং পড়লেই হবে। এবার দেখো এই যে জৈব যৌগ, তাই না, মূলত জৈব যৌগকে তোমার কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে, তাই না? একটা হলো মুক্ত শিকল আর একটা কি শিকল? বদ্ধ শিকল। একটা হলো মুক্ত আর একটা কি? বদ্ধ শিকল। এই যে মুক্ত শিকল আর বদ্ধ শিকল, মুক্ত শিকলের ভিতরে আবার কয় প্রকার? মুক্ত শিকল তোমার কয় প্রকার? দুই প্রকার, তাই না? একটা হলো সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। একটু পরে বোঝাচ্ছে, আগে লিখে নি। ওকে, একটা হলো সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। আর বদ্ধ শিকল কয় প্রকার? দুই প্রকার আবার, তাই না? একটা হলো কার্বোসাইক্লিক আর একটা হেটারোসাইক্লিক। আর একটা হলো হেটারোসাইক্লিক। এখন এই কার্বোসাইক্লিক যৌগ আবার কয় প্রকার? দুই প্রকার, একটা অ্যালিসাইক্লিক আর একটা অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিক আর একটা হলো তোমার অ্যারোমেটিক, তাই না? আর হেটারোসাইক্লিক আবার কয় প্রকার? দুই প্রকার, একটা হলো হেটারো অ্যালিসাইক্লিক আর একটা হলো হেটারো অ্যালিফেটিক। হেটারো অ্যালি আর একটা হলো হেটারো অ্যারোমেটিক। আচ্ছা, এবার দেখো এই যে জৈব যৌগ, জৈব যৌগ তোমার মূলত কয় প্রকার? মুক্ত শিকল আর বদ্ধ শিকল। এখন দেখো মুক্ত শিকল মানে কি? এরা একদম মুক্ত, এদের কি বলা হবে? এদেরকে অ্যালিফেটিক যৌগ বলা হবে। আর বদ্ধ শিকলকে তোমার কি বলা হয়? বদ্ধ শিকল তোমার যারা আছে তাদেরকে কি বলা হয়? বলয়াকার যৌগ বলা হয়। মানে এরা একটা বলয়াকারে থাকবে, এরা একদম মুক্ত শিকলের মতো থাকবে না। দেখো না, এরকম তোমার কার্বন কার্বন এরকম তোমার বন্ড হিসেবে থাকে না, দেখছো না? এই যে এরকম তোমার যে মুক্ত শিকল হিসেবে যেগুলো থাকবে, দেখো এই যে ইথেন, এগুলো তোমার কি সব মুক্ত শিকল, এগুলো কোনো চক্রাকারে থাকবে না। আর তোমার বদ্ধ শিকল কি? সেটা হলো বলয় বা চক্রাকারে থাকবে। এখন এই যে মুক্ত শিকল তাহলে জৈব যৌগে যে মুক্ত শিকল আর বদ্ধ শিকল, এই মুক্ত শিকল এদেরকে আবার দুই ভাগে ভাগ করে। সেটা কি? একটা হলো সম্পৃক্ত আর অসম্পৃক্ত। তাহলে এই যে সম্পৃক্তটা কি? সম্পৃক্তটা আমি মনে রাখতাম সাধারণত সিঙ্গেল দিয়ে, বুঝছো? কারণ এখানে কি বন্ড থাকে? এখানে কার্বন কার্বন একক বন্ধন থাকে, এই যে একটু আগে যেটা লিখলাম এই যে। আর অসম্পৃক্তটাকে আমি মনে করতাম মিঙ্গেল দিয়ে। মিঙ্গেল মানে কি? এখানে একা থাকবে না, এখানে ডাবল নিয়ে থাকবে, এটুকু। এবার আসে বদ্ধ শিকল। বদ্ধ শিকলের প্রথমে কি আছে? কার্বোসাইক্লিক। নাম যেহেতু কার্বোসাইক্লিক, মানে এর ভিতরে কি থাকবে বলো তো? এর ভিতরে কি থাকবে? কার্বন থাকবে। সবসময় মনে রাখবা কার্বোসাইক্লিক মানে কি থাকবে? এখানে শুধুমাত্র কার্বন থাকবে। আর কার্বন বাদে অন্যান্য যে মৌলগুলো থাকবে, কার্বন বাদে অন্যান্য যে মৌলগুলো থাকবে, এই জন্য কি বলা হয়েছে? হেটারোসাইক্লিক। ঠিক আছে, এখন কার্বোসাইক্লিকের ভিতরে আবার কি আছে? এটা হলো তোমার অ্যালিসাইক্লিক থাকবে আর অ্যারোমেটিক থাকবে। কারণ অ্যালিসাইক্লিক কোনগুলো? অ্যালিসাইক্লিক গুলো তোমার মনে রাখবা, অ্যালিসাইক্লিক কোনগুলো? আগে আওয়ামী লীগ ছিল না, এখন বর্তমানে কি হয়েছে? অনেকে বিএনপি হয়েছে না, সে কিন্তু মনে মনে এখন আওয়ামী লীগ। ঠিক আছে, গা বাঁচানোর জন্য কি হয়েছে? বিএনপি হয়েছে না? ঠিক তেমনই এই অ্যালিসাইক্লিক গুলা তোমার আসলে কি? এগুলো মুক্ত শিকলের মতো। ঠিক আছে, কিন্তু
তোমার দেখাবে বদ্ধ শিকল। ওকে, আর অ্যারোমেটিক কোনগুলো, এগুলো হচ্ছে বদ্ধ শিকল। এখানে তোমার কিন্তু অ্যারোমেটিক বদ্ধ শিকল সবসময় কি থাকবে, এখানে যেহেতু কার্বোসাইক্লিকের অংশ কার্বন থাকবে। আর হেটারোসাইক্লিকে তোমার কি হবে, হেটারোসাইক্লিকের উদাহরণগুলো আমাদের জানতে হবে। হেটারোসাইক্লিকে তোমার কি আছে, হেটারো অ্যালিফেটিক আর হেটারো অ্যারোমেটিক। তাহলে হেটারো অ্যালিফেটিক মানে কি, এটাও তোমার কেমন হবে, এটাও মনে 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 আমলিক, ভেতর বাইরে তোমার বিএনপি এরকমই, ঠিক আছে। এটা মনে মনে তোমার কি, মনে মনে মুক্ত শিকল, বাইরে থেকে কি দেখাবে বদ্ধ শিকল। আর হেটারো অ্যারোমেটিকটা তোমার কি হবে, এটাও তোমার চক্রাকার হবে, কিন্তু এখানে তোমার কি থাকবে না, এখানে তোমার কার্বন থাকবে না, কার্বন বাদে অন্য কিছু, অন্য মৌলগুলো থাকবে। তো আমাদের এখানে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হলো এই যে হেটারো অ্যালিফেটিক আর হেটারো অ্যারোমেটিক, এই দুইটার উদাহরণ সম্পর্কে আমাদের জানতে হবে। এখন এই যে হেটারো অ্যালিফেটিক আর হেটারো অ্যারোমেটিক, হেটারো অ্যালিফেটিক আর হেটারো অ্যালিমেটিক, এটা হেটারো 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 অ্যালিসাইক্লিক, সরি হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যালিসাইক্লিকের উদাহরণ বইয়ে কোনটা দিয়ে আছে, একটা উদাহরণ দিয়ে আছে, সেটা কি ইপক্সি ইথেন, তাই না, ইপক্সি ইথেন। এই যে ইপক্সি ইথেন, এটা কিসের উদাহরণ, এটা হলো তোমার হেটারো অ্যালিসাইক্লিক, এইটুকু মনে রাখতে পারলেই হবে। আর তোমার হেটারো অ্যারোমেটিকের উদাহরণ তোমরা সাধারণত এফটিপি এফটিপি দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে। এফটিপি এফটিপি দিয়ে মনে রাখতে পারো। এফতে হলো তোমার কি, এফতে হলো ফিউরান, টিতে হলো থায়োপিন, আর পিতে কি, পিতে হলো পাইরোল, পিতে হলো পিরিডিন, ঠিক আছে। এফতে হলো ফিউরাল, আমি লিখলাম না কিন্তু, আর এফতে হলো ফিউরাল বইয়ে আছে। টিতে কি, টিতে হলো থায়োপিন, আর পিতে হলো তোমার পিরিডিন, আর পিতে হলো কি, পিতে হলো পাইরোল। ওকে, এখন এই যে চারটা, এই যে চারটা 1 2 3 4, এই চারটাই কিন্তু তোমার কি, সেগুলা হেটারো অ্যারোমেটিকের উদাহরণ। ওকে, তাহলে হেটারো অ্যালিসাইক্লিকের উদাহরণ আমরা কি পেলাম, ইপক্সি ইথেন, আর হেটারো অ্যারোমেটিকের উদাহরণ কোনগুলো সেগুলো পেলাম। এখান থেকে এতটুকু জানলে হবে প্রকার ভিতর, এখান থেকে বুঝতে পারছো? কমেন্টে জানাও তো বুঝতে পারছো কিনা, এখন পর্যন্ত যতটুকু পড়েছো ততটুকু বুঝতে পারছো, কমেন্টে জানাও, কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা। এরপরে কোনটা আসবে, এরপর হলো তোমার আণবিক অরবিটাল। আণবিক অরবিটাল গঠনের কিছু শর্ত আছে আমাদের বইয়ে। আণবিক অরবিটাল গঠনের শর্ত কয়টা আছে, আণবিক অরবিটাল গঠনের শর্ত আছে তোমার 4টা, ঠিক আছে। এই 4টা যদি তুমি মনে রাখতে পারো, 4টা মনে রাখতে পারলেই হবে। সেটা কি কি, সেটা কি, তোমার উভয় পরমাণু কি হতে হবে, অর্ধপূর্ণ হতে হবে, তাই না, উভয় পরমাণু অর্ধপূর্ণ হতে হবে, আর শক্তি তোমার অনুরূপ থাকতে হবে। দেন আরেকটা হলো তোমার অরবিটালের সঠিক অক্ষ বরাবর অধিক্রমণ ঘটবে, আর ঘূর্ণন বিপরীতমুখী হবে। এই তোমার আণবিক অরবিটাল গঠনে যে 4টা শর্ত, এই 4টা শর্ত মনে রাখলেই হবে। এখন দেখো সিগমা বন্ধন সংখ্যা, এটা একটু প্যাচ লাগে তাই না, সিগমা বন্ধন সংখ্যা, আশা করি আজকের পর থেকে প্যাচ লাগবে না। সিগমা বন্ধন সংখ্যা তোমার অ্যালিফেটিক আর অ্যারোমেটিক এই দুইটা যৌগের ক্ষেত্রে কিন্তু আলাদা, ঠিক আছে। যদি অ্যালিফেটিক যৌগ হয়, যদি অ্যালিফেটিক হয়, অ্যালিফেটিক যদি হয়, তাহলে তোমার কি হবে জানো, মোট পরমাণুর সংখ্যা বিয়োগ 1, কি মোট পরমাণুর সংখ্যা বিয়োগ 1, এটা তোমার অ্যালিফেটিক যৌগের ক্ষেত্রে। দেখো যেমন মিথেন CH4, এখানে দেখো তোমার মোট পরমাণু কত, মোট পরমাণু কয়টা, কার্বন 8টা, 4টা কয়টা, 5টা, তাহলে 5 - 1 সমান কত, 4। তাহলে এখানে সিগমা বন্ধন সংখ্যা কত, 4 অ্যালিফেটিক যৌগের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে দেখো এরকম CH3OH, এখানে দেখো তো মোট পরমাণুর সংখ্যা কত, 1 2 3, 3 আর 2 5 আর 1 6, তাহলে 6 - 1 ইকুয়াল টু কত, 5। তাহলে এখানে তোমার এরকম যে কোনো যদি অ্যালিফেটিক যোগ হয় তো কি হবে, তোমার সিগমা বন্ধন সংখ্যা হবে মোট পরমাণুর সংখ্যা -1। আর যদি অ্যারোমেটিক যোগ হয়, কি অ্যারোমেটিক, যদি অ্যারোমেটিক হয় তো কি হবে, মোট পরমাণুর সংখ্যা, মোট পরমাণুর সংখ্যা, মোট পরমাণুর সংখ্যাই হবে তোমার কি, সেটাই হবে তোমার, সেটাই হবে সিগমা বন্ধন সংখ্যা। যেমন এই দেখো C6H6, এই যে C6H6, এখানে কার্বন কয়টা, 6টা, হাইড্রোজেন 6টা, তাহলে 6 আর 6 12, এই যে 12, মানে এর সিগমা বন্ধন সংখ্যাও কত,
সিগমা বন্ধন সংখ্যা কত? সিগমা বন্ধন সংখ্যা হলো 12। তাহলে এই যে সিগমা বন্ধন সংখ্যা যদি পরীক্ষা আসে আর ভুল হবে? কমেন্টে জানাও তার ভুল হবে কি। একদম সহজ কিন্তু, মনে রাখো এখানে কিন্তু ভুল হওয়ার কোনো উপায়ই নাই। ওকে, এবার আসো আমরা যেহেতু সিগমা বন্ধন সম্পর্কে পড়লাম, তাহলে সিগমা বন্ধন সম্পর্কে কিছু বৈশিষ্ট্য পড়ে নেই। ঠিক আছে, সিগমা বন্ধন থেকে কিন্তু তোমার নার্সিং ভর্তি পরীক্ষায় গত 2 বছরে কিন্তু কোশ্চেন আসছে। ঠিক আছে, এখন দেখো এই যে সিগমা বন্ধন সংখ্যা তোমার কি, সিগমা বন্ধন সংখ্যা সাধারণত কি একই সরল রেখা বরাবর থাকে, তাই না? তাহলে কি একই সরল রেখা লিখি আমরা, একই সরল রেখা। এরপরে কি তোমার সর্বোচ্চ অভিলেপন ক্ষমতা, তাই না? সর্বোচ্চ অভিলেপন। এরপরে কি সিঙ্গেল বন্ড থাকবে। দেন সব অরবিটালে ঘটে, সব অরবিটাল। সব অরবিটালে ঘটে মানে কি জানো? সব অরবিটালে ঘটে মানে কি? সব অরবিটালে ঘটে মানে কি? হ্যাঁ জানো? আসলে অরবিটাল তোমার কয় প্রকার? অরবিটাল হলো 2 প্রকার, তাই না? কি কি বলো তো? একটা হলো বিশুদ্ধ আর একটা হলো সংকর, তাই না? তো বিশুদ্ধ অরবিটাল কোনগুলা? তোমার এই যে এস পি ডি এফ। আর সংকর অরবিটাল কোনটা? এসপি, sp2, sp3, এগুলো সব তোমার কি অরবিটাল? সংকর অরবিটাল। তো এই সিগমা বন্ধন তোমার এই যে বিশুদ্ধ অরবিটাল এবং সংকর অরবিটাল সব ধরনের অরবিটালেই ঘটবে। ঠিক আছে, কিন্তু সিগমা বন্ধনের সাথে এই যে পাই বন্ধন আছে না, পাই বন্ধন, এই যে পাই বন্ধন তোমার কি হয় বলো তো? পাই বন্ধন শুধুমাত্র তোমার বিশুদ্ধ অরবিটালে ঘটে। ঠিক আছে, সংকর অরবিটালে কিন্তু ঘটে না, সংকর অরবিটালে ঘটবে না পাই বন্ধন। সংকর অরবিটালে এক কথা এই অরবিটালগুলোতে হবে না, শুধুমাত্র বিশুদ্ধ অরবিটালে পাই বন্ধন ঘটবে। ঠিক আছে, আর সিগমা বন্ধন তোমার সব ধরনের অরবিটালেই ঘটবে। বুঝতে পারছো এই জায়গাটা? তাহলে সিগমা বন্ধনে আমরা কি করব? সিগমা বন্ধনের সিগমার বৈশিষ্ট্যগুলো জানবো। একই সরল রেখায় ঘটে, সর্বোচ্চ অভিলেপন, আর এটা সিঙ্গেল বন্ড, আর এটি সব অরবিটালেই ঘটে। ঠিক আছে, কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা, কমেন্টে জানাও। কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা, কমেন্টে জানাও। এরপরে বইয়ে একটা ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটা হলো দেখবা যে তোমার ইথেন, ইথেন, ইথাইন, তাই না? ইথেন, ইথিন, ইথাইন একটা ছক দেয়া আছে হাজার এক্সের বইয়ে। তো এই যে অণুগুলার গঠন, বন্ধন কোণ আর বন্ধন আকৃতি, এগুলা কিন্তু তোমার এই যে বন্ধন কোণ, বন্ধন আকৃতি আমাদের এখানকার ফার্স্ট লেকচার মানে মনে আছে? মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন ওই অধ্যায়ে কিন্তু করানো হয়েছে। ওই যে কোন সংকরণ হবে, sp হবে, sp2 হবে নাকি sp1 হবে। ঠিক আছে, আর কোন সংকরণ হলে তার আকৃতি কেমন হবে, কোনটা তোমার ত্রিকোণাকার পিরামিডীয় হবে, কোনটা সরলরেখিক হবে, কোনটা চতুস্তলকীয় হবে, পড়ানো, এটা কিন্তু ফার্স্ট লেকচারে পড়ানো হয়েছে। তো তোমরা এটা কিন্তু বইয়ে এই ছকটা একটু ভালো করে দেখবা। ইথেন, ইথিন, ইথাইন অণুর গঠন, বন্ধন আর বন্ধন আকৃতি একদম সহজ, একবার দেখলেই পারবা। ঠিক আছে, একবার দেখলেই পারবা, একবার দেখলেই পারবা। এবার আসো এই যে সমগোত্রীয় শ্রেণী, তাই না? সমগোত্রীয় শ্রেণীতে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো, দেখো এখানে দেখবা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকেন, এইগুলো আমাদের ভুল হয় না। সাধারণত ভুল হওয়ার জায়গাটা অ্যালকোহলে ভুল হয় না, আমাদের কিন্তু ভুল হয় কোথায়? অ্যালডিহাইডে, তাই না? অ্যালডিহাইডে কিন্তু তোমার ভুল হয়। অ্যালডিহাইডে কোনটা থাকে বলো তো সংকেত হিসেবে, তাই না? সমগোত্রীয় শ্রেণী এই যে কার্যকরী মূলক হিসেবে কোনটা থাকে? হ্যাঁ, এই যে CH থাকে। তারপরে তোমার আমাদের ভুল হয় কোনটা বলো তো? যেমন আছে আরেকটা জায়গা আছে নাইট্রাইল আছে, তাই না? নাইট্রাইল বা সায়ানাইড, এই জায়গাটা নাইট্রাইল বা সায়ানাইড এই জায়গাটা আছে। এই যে নাইট্রাইল, এখানে কিন্তু আসলে একটা প্যাচ লাগে, দেখো নাইট্রাইল বা সায়ানাইড। সায়ানাইড এটা তোমার কেমন থাকে? এটা কার্বনের সাথে নাইট্রোজেন ট্রিপল বন্ডে থাকে, তাই না? আর কার্বিলামিন,
কার্বিলামের নাম শুনছো? কার্বিলামের নাম শুনছো? কার্বিলামিন বা আইসোসায়ানাইড, আইসোসায়ানাইড এটার আবার তোমার সংকেতটা কেমন? তো এই দুইটা সংকেত কিন্তু তোমার কি হবে, কিন্তু ভুল হইতে পারে, ঠিক আছে? যাতে ভুল না হয় এই জন্য কিন্তু এটা এখানে লিখছি। ওকে, এটা কিন্তু পাশাপাশি, এটা কিন্তু ভুল হয়, ঠিক আছে? আবার দেখো আরেকটা জায়গা, আমরা কি জানি অ্যাসিড মানে কোনটা জানি? COOH, তাই না? অ্যাসিড মানে কোনটা জানি? COOH। এখন এখানে যদি কখনো আসে যে অ্যাসিড ক্লোরাইড, আমাদের এই অধ্যায়ের কিন্তু সামনে এটা কাজে লাগবে, ঠিক আছে? অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড যখন হবে, অ্যাসিড ক্লোরাইড যখন হবে তখন কি হবে? কি হবে? ওইচটা উঠে যাবে, তাই না? শেষে ক্লোরিন যুক্ত হবে। ঠিক তেমনি আমরা যদি দেখি অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড যখন হবে তখন বলো তো কি হবে? অ্যাসিড অ্যামাইড যখন হবে তখন CONH2। পাশাপাশি যখন হবে অ্যাসিড আনহাইড্রাইড, তাই না? অ্যাসিড আনহাইড্রাইড, অ্যাসিড আনহাইড্রাইড, তাই না? তখন কি হবে দেখো, এই যে RCO, ঠিক আছে? পাশাপাশি আসো থাইওল, এইগুলা কিন্তু তোমাদের ভুল হইতে পারে, এই জন্য কিন্তু এইগুলো আমি এখানে লিখছি। থাইওলটা তোমার কি দ্বারা প্রকাশ করা হয়? SH, তাই না? এখন এই জায়গাগুলা, এই যে তোমার কার্যকরী মূলকের সবার সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণীর এই জায়গাগুলো তোমাদের কিন্তু ভুল হইতে পারে, ঠিক আছে? এই জায়গাগুলো যাতে ভুল না হয় এই জন্য এখানে লিখে দিলাম। ওকে, এই জায়গাগুলো যাতে ভুল না হয় এই জন্য এখানে লিখছি। বইতে অনেকগুলাই আছে, এই জায়গাগুলো যাতে ভুল না হয় এই জন্য লিখছি। আচ্ছা, মাঝখানে লিখেন, উপরে লেখা দেখাই না। আচ্ছা ঠিক আছে, সরি ভুল হয়ে গেছে, মাঝখানে লিখেন, এটাকে নিচে নামবে না, না নামবে না। ওকে, এরপর থেকে লিখছি, ঠিক আছে? এরপরে আসো এই পর্যন্ত যদি বুঝে থাকো, এরপর তোমার গতবার যেখান থেকে কোশ্চেন আসে সেই জায়গাটা আমাদের একটু দেখবো। সেই জায়গাটা কি? গতবার যেখান থেকে কোশ্চেন আসছে সেই জায়গাটা, সেটা কি? আমাদের কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রম, তাই না? কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রম, এক কথায় কোন জৈব যৌগটি কম সক্রিয় বা বেশি সক্রিয়। এক কথায় তোমার ক্রমের উপরে যেগুলো থাকবে সেগুলো হবে বেশি সক্রিয়, নিচের গুলো থাকবে কম সক্রিয়। এখন এই যে তোমার এই যে কার্যকরী মূলকের যে অগ্রগণ্য ক্রম, এটা কিন্তু সহজে মনে রাখা যায়, জানো? এটা কিন্তু সহজে মনে রাখা যায়। সেটা কি? সেটা কিভাবে মনে রাখতে পারি আমরা? এই যে অগ্রগণ্য ক্রম সহজে মনে রাখা যায়, সেটা কি কিভাবে মনে রাখবা? এই ছন্দ দিয়ে মনে রাখতে পারো। কি? ঠিক আছে, কাঁসা হলো আশা, আলো কত আলো, তাই আমার 231 ভালো। এখন এটা দিয়ে কিভাবে মনে রাখবা? এই যে কয়াকারে তোমার কি হলো? এটা হলো কার্বক্সিলিক অ্যাসিড। কয়াকারে কি? কার্বক্সিলিক অ্যাসিড। তারপরে যে দন্তুস্বয় তোমার কি? এটা হলো সালফোনিক অ্যাসিড, ঠিক আছে? এই যে হলো, এই হলোতে হলো তোমার অ্যাসিড হ্যালাইড, হলোতে তোমার কি? অ্যাসিড হ্যালাইড। এই যে আতে হলো তোমার অ্যাসিড অ্যামাইড, আতে অ্যাসিড অ্যামাইড। আর এই যে দন্তুস্বয় আকারে হলো তোমার সায়ানাইড, তাই না? আর এই যে আলো, এখানে কিন্তু মনে রাখবে আলোতে হলো তোমার অ্যালডিহাইড, আর কতই হলো কিটোন, আর এই আলোতে হলো অ্যালকোহল। এক কথায় অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, এটা মনে রাখতে হবে। আর এই যে তায়ে হলো তোমার থাইওল, তায়ে কি? তায়ে হলো থাইওল। আর আমারে কি? আমারে হলো তোমার অ্যামিন, তায়ে থাইওল, আমারে অ্যামিন। আর এই 231 হলো, এটা হলো অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন।
তাহলে প্রথমে যেগুলো আছে কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, সালফোনিক অ্যাসিড, এই যে তোমার সায়ানাইড, এই প্রত্যেকটা তোমার কি, প্রত্যেকটা তোমার সবচেয়ে বেশি সক্রিয়, ঠিক আছে? এগুলো হলো অগ্রগণ্য ক্রমে, এগুলা সবার প্রথমে যেগুলা এগুলা তোমার বেশি সক্রিয়, আর শেষের গুলা কি কম সক্রিয়, তাই না? প্রথমগুলা কি বেশি সক্রিয় আর শেষের গুলা কি কম সক্রিয়, এটা মনে রাখবা। তোমাদের গতবার কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসছে। বুঝতে পারছো? তাহলে কি আমি আবার বলি, কাঁসা হলো আশা, আলো কত আলো, তাই আমার 231 ভালো। কাঁসাতে তোমার কি কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, তারপরে তোমার অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, তারপরে তোমার এই যে সায়ানাইড, তারপরে অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, তাই না? তোমার থাইওল, অ্যামিন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, এই যে পরপর কাঁসা হলো আশা, আলো কত আলো, কয় আকারে হলো কার্বক্সিলিক অ্যাসিড, দন্তস্ব আকারে তোমার সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, সায়ানাইড, এটা হলো অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থাইওল, অ্যামিন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন। ওকে, এভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো। ওকে, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা জানাও। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। এইবার আসো একটি ইম্পর্টেন্ট টপিক, সমানুতা। সমানুতা থেকে কি কি পড়তে হবে বলে দেবো, ঠিক আছে? এখানে দেখো একটা জিনিস, এই যে এখানে দেখো, এখানে কি কার্বন কয়টা আছে? এই পাশে দুইটা, হাইড্রোজেন 6টা আর অক্সিজেন একটা, কার্বন 2টা, হাইড্রোজেন 6টা, অক্সিজেন একটা। এই যে দুই পাশে দুই রকম করে লিখলাম না? এই যে এই পাশে সেটা লিখছি, এটা হলো আণবিক সংকেত। কি বললাম? আণবিক সংকেত। আর এটা হলো তোমার গাঠনিক সংকেত। এই যে আণবিক সংকেত আর গাঠনিক সংকেত সমানতা হলো এখানে, যার আণবিক সংকেত দেখো, আণবিক সংকেত কি আণবিক সংকেত একই না? আণবিক সংকেত কি একই? আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেত কি একই না? গাঠনিক সংকেত কিন্তু ভিন্ন। যার আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, একেই তোমার কি বলা হয়? সমানতা বলা হয়। এখন সমানতা থেকে আমাদের কি পড়তে হবে জানো? সমানতা থেকে আমাদের শুধু প্রকারভেদটুকু পড়লেই হবে। নার্সিং এর ক্ষেত্রে সমানতা থেকে শুধুমাত্র প্রকারভেদটুকু পড়লেই হবে। দেখো এই যে সমানতায় মূলত কয় প্রকার? একটা হলো তোমার জ্যামিতিক সমানতা আর একটা ত্রিমাত্রিক সমানতা, তাই না? আমাদের সমানতা আমাদের সমানতা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো গাঠনিক সমানতা আর একটা তোমার ত্রিমাত্রিক সমানতা। এখন এই যে গাঠনিক সমানতাটাই কিন্তু আমরা পড়ি, তাই না? তো যখনই তোমার পরীক্ষায় কোশ্চেন আসে যে সমানতা কয় প্রকার, আমাদের কিন্তু ভুল হয়ে যায়, আমরা 5 প্রকার দিয়ে দিই। তোমার গাঠনিক সমানতা কিন্তু 5 প্রকার, ঠিক আছে? গাঠনিক সমানতা 5 প্রকার। মূলত সমানতা তোমার কয় প্রকার? সমানতা কয় প্রকার? 2 প্রকার। একটা হলো তোমার গাঠনিক সমানতা আর একটা হলো তোমার ত্রিমাত্রিক সমানতা। এই যে গাঠনিক সমানতার ভিতরে তোমার কি হয়েছে? গাঠনিক সমানতা কয় প্রকার? 5 প্রকার। সেটা কি কি সমানতা? তোমার চেইন সমানতা, তাই না? চেইন, অবস্থান, কার্যকরীমূলক, মেটামারিজম আর টটোমারিজম। আর ত্রিমাত্রিক সমানতা তোমার কয় প্রকার? 2 প্রকার, তাই না? আলোক সমানতা আর একটা হলো তোমার জ্যামিতিক সমানতা। এই যে আলোক সমানতা আর জ্যামিতিক সমানতা। এখন এই যে আমাদের জানতে হবে এখানে শুধু সমানতার প্রকারভেদ। নার্সিং ভর্তি পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। সমানতা মূলত কয় প্রকার? 2 প্রকার। এটা গাঠনিক আর একটা
তোমার ত্রিমাত্রিক। তো গাঠনিক সমানতা কয় প্রকার? এটা 5 প্রকার। সেটা কি কি? চেইন সমানতা, অবস্থান সমানতা, কার্যকরী মূলক সমানতা, মেটামেরিজম, টোটোমেরিজম। আর তোমার ত্রিমাত্রিক সমানতা কয় প্রকার? 2 প্রকার। এটা হলো আলোক সমানতা আর একটা জ্যামিতিক সমানতা। ওকে, এখন তোমাদের এর পাশাপাশি সমানতা থেকে আরেকটা জিনিস আছে, যেটা আছে না, যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, বিশেষ করে অ্যালকোহল, অ্যালডিহাইড, এইগুলা। আচ্ছা, কমেন্টে জানাও তো বুঝতে পারছো কিনা, কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা। এই যে আমি সমগোত্রীয় শ্রেণীগুলা বললাম, একদম 13টা মুখস্থ করবে। তোমার তো 13টা মুখস্থ করার জন্যই তো আমি বলছি, ওই যে ওটা তো ছন্দ লিখে দিলাম, যে কাঁচা হলো আশা, আলো কত আলো, তাই আমার 231ই ভালো। ঠিক আছে, ওটা তোমার তো আমি ছন্দ মুখস্থ করার জন্যই তো ওটা তো আমি লিখে দিলাম, তাই না? এখন দেখো, তোমাদের এরপরে জানতে হবে যে এই যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তারপরে তোমার অ্যালকোহল, অ্যালডিহাইড, এই প্রত্যেকটার পাশাপাশি যদি পারো যে তোমার ইথার, অ্যামিন, কিটোন, এইগুলার এই যে এই সমগোত্রীয় শ্রেণীগুলোতে কোন কোন সমানতা হয়, এগুলো যদি জানতে পারো সবচেয়ে সুন্দর হয়। ঠিক আছে, এগুলা জানতে পারলে সবচাইতে ভালো হয়। তো এগুলা মনে রাখার জন্য সহজ উপায় আছে, বুঝছো? এগুলা মনে রাখার জন্য সহজ উপায় আছে, আমি সেটা বলে দেবো। ঠিক আছে, সেটা কি, দেখো, আমরা যদি চেইন সমানতাকে সি দ্বারা ধরলাম, ঠিক আছে, সিতে হলো চেইন, অবস্থানটাকে আমরা কি ধরবো? ও দ্বারা ধরলাম। ওকে, তারপরে মেটামেরিজম, মেটামেরিজমকে আমরা এম দ্বারা প্রকাশ করব। ওকে, টটোমারিজম, টটোমারিজমকে আমরা টি দ্বারা প্রকাশ করব। আর শেষে হলো তোমার কার্যকরী মূলক, কার্যকরী মূলককে কে, আর আলোক সমানতাকে এ, আর জ্যামিতিক সমানতাকে আমরা কি ধরলাম? জে দ্বারা প্রকাশ করলাম। ওকে, এখন আমরা শোনো, সমানতার প্রকারভেদ পড়ার পরে তোমরা এটা ধরলাম, এটা যদি সহজে মনে রাখা যায়, তোমরা ধরা মনে রাখতে পারবে, এটা বাদে অবশ্যই মনে রাখতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। অ্যালকেনে তোমার ঘটে সিএ, মানে কি, অ্যালকেনে তোমার ঘটবে চেইন সমানতা আর আলোক সমানতা। ওকে, চেইন সমানতা আর আলোক সমানতা, এই জন্য অ্যালকেনে সিএ। অ্যালকেনে কোন সমানতা ঘটবে? সিএ। তারপরে অ্যালকিন, অ্যালকিনে কোনটা ঘটে? ওজে। এক কথায় অবস্থান সমানতা আর জ্যামিতিক সমানতা। তাহলে অ্যালকিনে তোমার কি কোন সমানতা ঘটে? অ্যালকিন যে সমগোত্রীয় শ্রেণী, এখানে কোন সমানতা ঘটে? তোমার অবস্থান সমানতা আর জ্যামিতিক সমানতা। এখন তুমি এগুলা না সহজে মনে রাখার জন্য এটা এই যে এইগুলা এইভাবে এই টেকনিকে মনে রাখতে পারো। ঠিক আছে, আমি নিজে মনে রাখতাম, এই জন্য তোমাদের জাস্ট সহজ করার জন্য, যে এমনিতেই মনে রাখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। অ্যালকাইনটা তোমার কি? অ্যালকাইন হলো তোমার চেইন সমানতা আর অবস্থান সমানতা। অ্যালকোহলে কি? এইখানে যে সমগোত্রীয় শ্রেণীগুলো লিখবে এগুলো মনে রাখতে পারলেই হবে। অ্যালকোহল হলো তোমার সি ও কে, আর অ্যালডিহাইডে কি তোমার? অ্যালডিহাইড হলো তোমার সিকে। ওকে, এখন দেখো, তাহলে অ্যালকাইনে তোমার কি? অ্যালকাইন হলো তোমার কার্বন, ও এইখান থেকে আরো দুইটা পড়তে পারো, ইথার, এই তিনটা তো গাঠনিক সমানতা ছিল, তাই না? এবার আসো, তাহলে সহজে বলি, আমরা ওই তিনটা জাস্ট এই তিনটা, এই যে পাঁচটা, দুটো, সাতটা, এই সাতটা অক্ষর দ্বারা প্রকাশ করব। এখন অ্যালকেনে কোন সমানতা ঘটে? অ্যালকেনে সিএ, তাহলে চেইন সমানতা আর কি
তোমার আলোক সমানতা। তারপর অ্যালকিনে কোনটা ঘটে? OZ এক কথা অবস্থান সমানতা, জ্যামিতিক সমানতা। অ্যালকাইনে কোনটা ঘটে? CO এক কথা চেইন সমানতা আর অবস্থান সমানতা। দেন অ্যালকোহলে তোমার কোনটা ঘটে? অ্যালকোহলে ঘটে তোমার চেইন সমানতা, অবস্থান সমানতা, কার্যকরী মূলক সমানতা। আর অ্যালডিহাইডে কোনটা ঘটে? চেইন সমানতা। অ্যালডিহাইডে কোনটা ঘটবে? তোমার চেইন সমানতা আর কার্যকরী মূলক সমানতা। এখন দেখো এই যে ইথারে কোনটা ঘটে? ইথারে তোমার মেটামারিজম ঘটে, তারপর কার্যকরী মূলক সমানতা ঘটে আর চেইন সমানতা ঘটে। আর অ্যামিনে কোনটা ঘটবে? অ্যামিনে ঘটবে তোমার ওই যে চেইন সমানতা, অবস্থান সমানতা, মেটামারিজম আর কার্যকরী মূলক সমানতা। আর এই যে কিটোনটা দেখো, কিটোনে তোমার এই সব গাঠনিক সমানতা যেগুলো আছে যে পাঁচটাই ঘটে। COM টিকে, তাই না? কম টিকে, তাই না? কম টিকে। এক কথায় তোমার চেইন সমানতা, অবস্থান সমানতা, মেটামারিজম, টটোমারিজম, কার্যকরী মূলক সমানতা, এটা তোমার কোথায় ঘটে? এই গাঠনিক সমানতা যে 5টা প্রকারভেদ আছে, সেই 5টা প্রকারভেদ তোমার যে কিটোন সমগোত্র শ্রেণী, এখানে এই 5টা সমানতায় ঘটতে পারে। কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা, কমেন্টে জানাও। এই যে গাঠনিক সমতার কি উদাহরণ পড়বো? উদাহরণগুলো নাইস টু নো। তুমি নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সমানতার উদাহরণগুলো নাইস টু নো, ঠিক আছে? নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সমানতার উদাহরণটা হলো তোমার নাইস টু নো। তোমার যদি ভালো লাগে তুমি জানতে পারো, না জানলেও কোনো সমস্যা নেই। ওকে, এখন এটা হলো তোমার ইচ্ছা। এখন শোনো, এই যে এই সমানতায় তোমাদের একটা জিনিস সহজে মনে রাখবা, যে নার্সিং ভর্তি পরীক্ষায় তোমার এই অধ্যায় থেকে কোশ্চেন আসবে সর্বোচ্চ দুইটা থেকে তিনটা, তার উপরে আসবে না। তো 2টা থেকে 3টা তোমার এই যাবৎকাল পর্যন্ত কোশ্চেন গুলো আসছে সব রিডিং লাইন থেকে, একদম রিডিং লাইন। ওকে, যেমন তোমার কার্বলিক অ্যাসিড থেকে এক সময় আসছিল, তারপর তোমার এই যে অগ্রগণ্য করম থেকে এক সময় আসছে, সিগমা বন্ধন থেকে এক সময় আসছে, যে সিগমা বন্ধন তোমার কি সরল রেখায় থাকে না, এটাই তোমার যে সামনাসামনি অবিলেপন হয়, এই জিনিসগুলাই আসছে। তারপর তোমার যে ফেনলের অপর নাম কার্বলিক অ্যাসিড। দেন হলো তোমার যে নিচের কোনটির তোমার সবচেয়ে বেশি সক্রিয়, এই যে অগ্রগণ্য করম থেকে আমরা জানতে পারলাম যে নিচের কোন জৈব যৌগের সবচেয়ে বেশি সক্রিয়, যে অগ্রগণ্য করম একটু আগে পড়াইলাম, কাঁসা হলো আশা আলো কত হলো তাই আমার 231 ভালো, এইগুলা থেকে কিন্তু কোশ্চেন আসছে। তারপর তোমার TNT, তারপরে যে নাইট্রোগ্লিসারিন, এইসবগুলো থেকে কোশ্চেন আসছে। নার্সিং ভর্তি পরীক্ষায় এই অধ্যায় এত মানে তোমার এত প্যারা নেওয়ার কিছু নাই, খুব সব রিডিং লাইন থেকে কোশ্চেন আসে, কোনো প্রস্তুতি আসে না, নামকরণ আসে না, কোনো বিক্রিয়া আসে না, ঠিক আছে? এই লেকচারটা মানে জৈব রসায়ন যাতে তোমাদের ভয় না পায়, এই জন্য এটা কমপক্ষে 2টা লেকচারে, মানে কমপক্ষে 2টা লেকচার নেওয়া হবে। এমন যদি 2টা লেকচার, আজকে যেমন একটা লেকচারে এই পর্যন্ত, তারপরে তোমার হলো পরবর্তীতে আবার যে লেকচারটা হবে সেটা আরেকটু আগানো হবে, যাতে তোমাদের উপর কোনো প্রেশার না পড়ে, ঠিক আছে? দেন দেখো তোমরা কারা ভর্তি হয়েছো, কারা কিন্তু এখন এক্সাম দিচ্ছ না, কারা আছো বলো তো? কারা আছো যে ভর্তি হয়েছো কিন্তু এখন এক্সাম দিচ্ছ না? ভর্তি হয়েছো ঠিকই কিন্তু এক্সাম দিচ্ছ না, কারা বলো? হ্যাঁ, ভর্তি হয়েছো কিন্তু এক্সাম দিচ্ছ না, কারা? শোনো, তোমাদের যদি পরীক্ষায় চান্স পাইতেছো, নার্সিং ভর্তির কাছে চান্স পাইতেছো, তাহলে তোমাদের অবশ্যই 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 এক্সাম দিতে হবে বেশি বেশি, ঠিক আছে? অবশ্যই 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 বেশি বেশি এক্সাম দিতে হবে। কিন্তু তোমরা যদি এক্সাম না দাও তাহলে কিন্তু তোমরাই পিছায় পড়বা, তোমরাই কিন্তু পিছায় পড়বা। তাহলে তোমাদের দেখো মাত্র কয় টাকায়, মাত্র 600 টাকায় তোমার এক্সামের ব্যবস্থা করা হয়েছে। আর এই ক্লাসগুলো তুমি তো ফ্রিই পাচ্ছ, প্রতিদিনই তো তোমার 7টার সময় ক্লাস হয়, ক্লাসগুলো তুমি তো ফ্রিই পাচ্ছ। তাহলে তোমরা কেন এক্সাম দিচ্ছ না বলো তো? কেন এক্সাম দিচ্ছ না? আচ্ছা, আজকের ক্লাসটা মোটামুটি যেহেতু জৈব যৌগ লেকচার অন এই পর্যন্তই। তোমাদের সাথে এতক্ষণ ধরে ছিলাম, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর জৈব যৌগের পরে আবারও তোমাদের লেকচার নেওয়া হবে। তো সেই পর্যন্ত, নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর বেশি বেশি এক্সাম দাও। পূর্বে যে এক্সামগুলো গেছে সেই এক্সামগুলো কিন্তু তোমরা দিতে পারবে এখন এক্সাম ব্যাচে ভর্তি হয়ে। তো বেশি বেশি এক্সাম দাও। তো তোমাদের জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।